আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম অধ্যায়ের বোর্ড সৃজনশীল প্রশ্নের এ পর্বে আমরা কথা বলবো সিলেট বোর্ড 2020-এর একটি প্রশ্ন নিয়ে। তো ফার্স্টে চলো আমরা আগে উদ্দীপক নিয়ে একটু আলোচনা করি, এরপরে আমরা ধারাবাহিকভাবে ক খ গ ঘ এর প্রশ্নগুলোর অ্যান্সার খোঁজার চেষ্টা করি। তো ফার্স্টে বলতেছে দেখো যে ক এর এলাকায় প্রচুর শিল্প ও কলকারখানা গড়ে উঠেছে এবং উদ্ভিদের বৃদ্ধির হারও কম। তার মানে একটা এলাকা নাম মেনশন না করে জাস্ট এলাকাটাকে ক দ্বারা মেনশন করা হচ্ছে। তো ক এলাকায় প্রচুর শিল্প কারখানা গড়ে উঠেছে এবং উদ্ভিদের বৃদ্ধির হারও কম। এলাকাটির অধিকাংশ গাছের পাতা ফ্যাকাশে, অর্থাৎ নর্মালি আমরা গাছের পাতাকে যে সবুজ দেখি সে সবুজ না, গাছের পাতা ফ্যাকাশে। অপরদিকে তার বাড়ির সন্নিকটে একটি পুকুরে আছে যা চুনাপাথর বেষ্টিত পাহাড়ের পাদদেশে অবস্থিত। মানে একটি পুকুর আছে যা মানে চুনাপাথর, মানে পুকুরটার পাশে জাস্ট একটা চুনাপাথরের একটা পাহাড় রয়েছে। আচ্ছা, পুকুরটির পানিতে সহজে সাবানের ফেনা উৎপন্ন হয় না। তার মানে ওই পুকুরের পানিতে সাবান দিয়ে যদি আমরা জামা কাপড় পরিষ্কার করতে চাই সেটা সহজে উৎপন্ন হয় না, এই কথাগুলোই বলতেছে। আচ্ছা, সো আমরা উদ্দীপক থেকে কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন সিনারিও সম্পর্কে ধারণা পাচ্ছি। নাম্বার ওয়ান, শিল্প কারখানা রয়েছে বিধায় পার্শ্ববর্তী এলাকার গাছের পাতা ফ্যাকাশে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, চুনাপাথর বেষ্টিত একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়ের পাশেই একটা পুকুর রয়েছে, সেই পুকুরে সাবান দিয়ে সহজে ফেনা উৎপন্ন করা যায় না। আচ্ছা, এবারে আসো আমরা এখন ক খ গ ঘ এর প্রশ্নের অ্যান্সার খুঁজবো। ফার্স্ট কোশ্চেন, ধাতব বন্ধন কাকে বলে? আচ্ছা, সো আমরা জানি যে ধাতব, আচ্ছা কি বলছে দেখো, যে ধাতব পরমাণুসমূহ যে আকর্ষণ বল দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে। অর্থাৎ আমরা জানি যে এক খণ্ড ধাতুর মধ্যে কি থাকে, অসংখ্য ধাতব পরমাণু থাকে। এই অসংখ্য ধাতব পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে, মানে যে বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে সেই বন্ধনকে ধাতব বন্ধন বলা হয়। ফর এক্সাম্পল আমরা লোহা চিনি, তাই না? লোহা, তো লোহার মধ্যে কি থাকে, একটা আয়রন পরমাণু থাকে নাকি অসংখ্য আয়রন পরমাণু থাকে? অ্যান্সারটা হচ্ছে অসংখ্য আয়রন পরমাণু এরকম এক খণ্ড লোহার মধ্যে যুক্ত থাকে। তাহলে এই যে বন্ধনের মাধ্যমে এই যে অসংখ্য পরমাণুগুলো যুক্ত হয়ে একটা শেপ তৈরি করতেছে বা একটা কাঠামো তৈরি করতেছে, আমরা সেই বন্ধনকে কি বলতে পারবো? ধাতব বন্ধন বলতে পারবো। সো ক এর অ্যান্সারে এইটুকু কথা লিখলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, খ নাম্বার প্রশ্ন দেখো কি বলতেছে, পলিথিন একটি জুতো পলিমার ব্যাখ্যা করো। তো ফার্স্টে আসো, জুতো পলিমার কাকে বলে? আচ্ছা, তাহলে আমরা এখন এখান থেকে জাস্ট মূল বিক্রিয়া এবং সেখান থেকে অ্যান্সারগুলো করার চেষ্টা করবো। আচ্ছা, তো আমাদেরকে পলিমারকরণ বিক্রিয়া বুঝতে হলে কয়েকটা জিনিস আগে বুঝতে হবে। একটা হচ্ছে মনোমার, একটা হচ্ছে পলিমার। পলিমারকরণ বিক্রিয়ায় এই যে আমাদের বাম পাশে বিক্রিয়কে যে থাকে তাকে বলা হয় মনোমার, আর ডান পাশে যে থাকে এটাকে বলি আমরা পলিমার। তো জুতো পলিমার বলতে বোঝানো হয় যে পলিমারকরণ বিক্রিয়ায় শুধুমাত্র একরকম মনোমার পাওয়া যায় তাকে বলা হয় জুতো পলিমার। এখন এই একরকম মনোমার বলতে বোঝানো হচ্ছে ইথিন। একরকম মনোমার বলতে বোঝানো হচ্ছে ইথিন। দেখো ফর এক্সাম্পল এই জায়গাতে কিন্তু আমরা শুধুমাত্র এক রকমের মনোমারই দেখতে পাচ্ছি, ইথিন দেখতে পাচ্ছি, বাট ইথিনের অসংখ্য অণু, এন সংখ্যক অণু আমরা নিচ্ছি। এখন এন সংখ্যক অণু যে নিচ্ছি এটাকে কিন্তু আমরা এন দ্বারা প্রকাশ করা হচ্ছে, মানে অসংখ্য অণু, এন দ্বারা বোঝানো হচ্ছে অসংখ্য অণু দেওয়া হচ্ছে যেটা কিনা কাউন্ট করা যায় না, এই অসংখ্য অণু। আর এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে প্রভাবক। 1000 ATM চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং সামান্য অক্সিজেন। সো তিনটা ইম্পর্টেন্ট জিনিস আমার এখানে রাখা লাগতেছে। 1000 ATM চাপ, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সামান্য অক্সিজেন। বিক্রিয়া করে কি হবে দেখো, সহজ হিসাব, কার্বনের 4 যোজনী। তো কার্বনের 4 যোজনী যদি হয় তাহলে দেখো দুইটা এই যে ডাবল বন্ধন দিচ্ছি, এই ডাবল বন্ধন 2 আর এই 2 4, আর এই ডাবল বন্ধন 2 আর এই 2 4। সো আমরা যেই কাজটা করব যে মাঝখানে ডাবল বন্ধনের একটা বন্ধন আমি ভেঙে দিব, একটা বন্ধন ভেঙে দিলে ফলে কি হবে, এই পাশে একটা বন্ধন তৈরি হবে এবং এই পাশে একটা বন্ধন তৈরি হবে, কারণ আমার তো 4 যোজনী ফিল আপ করতে হবে। সো এখন এই কার্বনের খেয়াল করো, এই কার্বনের 2টা হাইড্রোজেন 3 4, আর অপোজিট মানে তার পাশে যে কার্বন আছে তার 2টা হাইড্রোজেন 2 3 আর 1 4। সো এইভাবে কার্বন 4 যোজনী বিশিষ্ট পলিমার কি করলো, উৎপন্ন করতে পারলো। তো আমরা জাস্ট এই যে এটাকে জুতো পলিমার, কোশ্চেনটা ছিল পলিমারকরণ বিক্রিয়া কেন জুতো পলিমার বা পলিথিন কেন জুতো পলিমারের অংশ। সো অ্যান্সার যদি এক কথায় বলতে চাই, এইখানে এক রকমেরই মনোমার আমরা পাচ্ছি, সেটা হচ্ছে ইথিন। ইথিন মনোমার থেকে আমরা পলিথিন প্রস্তুত করতে পারতেছি। সো এক রকমের যেহেতু মনোমার, এই জন্য এই বিক্রিয়াকে কি বলা হবে, এই বিক্রিয়াকে বলা হবে জুতো পলিমার। সো এই কথাটাই বলা হচ্ছে যে পলিথিন একটি জুতো পলিমার, কেননা পলিথিন তৈরি হয় এক রকমের মনোমার ইথিন থেকে, এজন্য এটাকে আমরা জুতো পলিমার বলতে পারি।
ওকে, গেল এটা। গ এর প্রশ্ন কি বলছে দেখো, ক এর এলাকায় অবস্থিত পুকুরের পানিতে সহজে সাবানের ফেনা উৎপন্ন না হওয়ার কারণ সমীকরণ সহ ব্যাখ্যা করো। অর্থাৎ সমীকরণ সহ আমাকে ব্যাখ্যা করতে হবে যে এখানে পুকুরের পানিতে কেন ফেনা উৎপাদিত হচ্ছে না বা কেন ফেনা তৈরি করা যাচ্ছে না। আচ্ছা, তো আমরা এবারে যাবো আমরা আমাদের গ এর প্রশ্নে। সো মূল ব্যাপারটা হচ্ছে যে এখানে কি তৈরি হয়েছে, ক্ষরতার সৃষ্টি হয়েছে, এইখানে ক্ষরতার সৃষ্টি হয়েছে। আচ্ছা, তো তোমরা দেখো, তোমরা চাইলে ব্যাখ্যাতে এই কথাগুলো এভাবে দেখাতে পারো। খেয়াল করো, আমি যদি একটু বলি যে বৃষ্টির পানিতে কি থাকে, কার্বনিক অ্যাসিড থাকে, কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিড যখন ক্যালসিয়াম কার্বনেট, যেহেতু বলছে চুনা পাথরে বেষ্টিত একটা পাহাড় ছিল, সেই পাহাড়টা কি চুনা পাথরে বেষ্টিত পাহাড়। তো চুনা পাথর মানে কি ক্যালসিয়াম কার্বনেট। তাহলে বৃষ্টির পানিতে আছে কার্বনিক অ্যাসিড আর এখানে আছে ক্যালসিয়াম কার্বনেট। বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, বিক্রিয়া করে উৎপন্ন করবে ক্যালসিয়াম বাইকার্বনেট, বিক্রিয়া করে উৎপন্ন করবে ক্যালসিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম বাইকার্বনেট। আচ্ছা, যাই হোক, সো এখন এই ক্যালসিয়াম বাইকার্বনেট যে তৈরি হলো, এইটা কি বলতো, এটা একটা ক্ষরতার উপাদান। আমরা জানি পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের কার্বনেট, বাইকার্বনেট লবণ যদি দ্রবীভূত থাকে তখন আমরা সেই পানিকে কি পানি বলি, সেই পানিকে আমরা ক্ষর পানি বলি। তো ফার্স্টে আমরা এই ব্যাখ্যাটুকু দেখাতে পারবো যে এখানে ক্ষরতার উপাদান সৃষ্টি হয়েছে এবং সেটা পানির সাথে মিশ্রিত অবস্থায় আছে। এখন তুমি যখন সাবান নিয়ে এই যৌগের সাথে বিক্রিয়া করবা তখন কি হবে, তখন সেখানে বিক্রিয়া হবে কার সাথে, ক্যালসিয়ামের সাথে। তো দেখো এখানে ক্যালসিয়াম ক্লোরাইড আমরা লবণ নিয়েছি, এখানে ক্যালসিয়াম ক্লোরাইড আমরা লবণ নিয়েছি। তো ক্যালসিয়াম ক্লোরাইড লবণ না নিয়ে যদি আমরা ক্যালসিয়াম বাইকার্বনেট নিতাম তাহলে কিন্তু আমাদের এই যে অদ্রবণীয় গাদকে ক্যালসিয়াম স্টিয়ারেট, সোডিয়াম স্টিয়ারেট সাবান এবং সেখান থেকে উৎপন্ন হচ্ছে কি ক্যালসিয়াম স্টিয়ারেট। এই ক্যালসিয়াম স্টিয়ারেট হচ্ছে অদ্রবণীয় গাদ। অদ্রবণীয় গাদ বলতে বোঝানো হয় ক্যালসিয়াম স্টিয়ারেট যখন বিক্রিয়া করবে তখন সেখানে সাবানটা শুধুমাত্র ক্ষয়ই হবে, ফেনা উৎপন্ন হবে না। এখন কেন ফেনা উৎপন্ন হবে না, কারণ এই ক্যালসিয়াম স্টিয়ারেট সাবানকে ফেনা তৈরিতে সে বাধা প্রদান করবে। আচ্ছা, এবারে আমি যদি তোমাদেরকে আর একটু সহজ ভাষায় বুঝাই বিক্রিয়াটা, তো আশা করতেছি তোমরা এই পার্টটুকু, বিক্রিয়ার ফার্স্ট পার্টটুকু তোমরা বুঝতে পেরেছো। এবারে চলো সেকেন্ড পার্টে আমরা যাই। আচ্ছা, সেকেন্ড পার্টে কি করব, সাবানকে যদি আমাকে বলো দুইটা অংশে ভাগ করতে, তাহলে এইটা হচ্ছে সাবানের নেগেটিভ আর সোডিয়াম হচ্ছে সাবানের পজিটিভ। আর ক্যালসিয়াম ক্লোরাইডের ক্যালসিয়াম 2+ হচ্ছে পজিটিভ আর ক্লোরিন মাইনাস হচ্ছে নেগেটিভ। তুমি যদি ক্যালসিয়াম ক্লোরাইড না নিয়ে তুমি যদি ক্যালসিয়াম বাইকার্বনেট নাও, সেখান থেকে কিন্তু সেম অ্যান্সারই আমরা পাবো। অর্থাৎ যদি আমরা ধরো এরকম ভাবে যদি চিন্তা করি যে এরকম CaHCO3 ব্র্যাকেট দিয়ে 2, এরকম ভাবে যদি তুমি চিন্তা করো তখন তোমার এখানে কি উৎপন্ন হবে দেখো, ক্যালসিয়াম যাবে কোথায়, ক্যালসিয়াম যাবে এর সাথে, এই যে সাবানের স্টিয়ারেট আয়নের সাথে উৎপন্ন করবে কি ক্যালসিয়াম স্টিয়ারেট। এই ক্যালসিয়াম স্টিয়ারেট কি সৃষ্টি করতে পারবে বলো তো, অদক্ষেপ সৃষ্টি করতে পারবে। ক্যালসিয়াম স্টিয়ারেট তোমার অদক্ষেপ সৃষ্টি করতে পারবে। ক্যালসিয়াম স্টিয়ারেট বাদে আর কি আছে, এখানে আছে সোডিয়াম আর এখানে আছে হাইড্রোজেন কার্বনেট, সো HCO3, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সো অ্যানাদার একটা যৌগ উৎপন্ন হয়ে যাচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। সো যেভাবেই লেখো না কেন এটা দিলেও হবে, আবার আমি যেটা দেখালাম সেটা দিলেও হবে। সো যে কোনো একটা দিলেই তোমার অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, তো মূল ব্যাপারটাই হচ্ছে তো আশা করছি তোমরা এই পার্টটুকু বুঝতে পেরেছো। এখানের ক্যালসিয়াম 2+ আর এই যে বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট এটা হচ্ছে মাইনাস। তাহলে এই ক্যালসিয়াম প্লাস যাবে স্টিয়ারেট আয়নের সাথে, উৎপন্ন হবে ক্যালসিয়াম স্টিয়ারেট। আর সোডিয়াম আয়ন যাবে বাইকার্বনেট আয়নের সাথে, উৎপন্ন হবে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই ক্যালসিয়াম স্টিয়ারেট অদ্রবণীয় গাদ সাবানকে ফেনা তৈরিতে বাধা প্রদান করবে। আচ্ছা, তা আমরা এইটুকু অংশ বুঝতে পেরেছি। সো এখানে মুখ্য ভূমিকা পালন করছে এই ক্যালসিয়াম স্টিয়ারেট, যে কিনা সাবানকে ফেনা তৈরিতে বাধা প্রদান করতেছে এবং সাবানের ক্ষয় হয়ে যাচ্ছে। সো আই থিঙ্ক তোমরা গয়ের পার্টটুকু প্রপারলি বুঝেছো। আচ্ছা, ঘয়ের প্রশ্নতে যাচ্ছি। উদ্দীপকের প্রথম ঘটনাটির কারণ বিশ্লেষণ করে, এই যে বলতেছে যে ক এর এলাকায় প্রচুর শিল্প কারখানা গড়ে উঠেছে এবং সেখানে উদ্ভিদের বৃদ্ধির হারও কম এবং গাছের পাতা ফ্যাকাশে। সো তিনটা জিনিস কিন্তু একটা জায়গায় মিলিত হয়েছে, কি বলতো, অ্যাসিড বৃষ্টি, তাই না? কেননা আমরা জানি যে শিল্প কারখানার যে চিমনি থাকে সেই চিমনি থেকে প্রচুর ক্ষতিকর গ্যাস বা প্রচুর ক্ষতিকর ধোঁয়া সেখান থেকে নির্গত হয়। কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস সেখান থেকে নিঃসৃত হয়। সো আমাদেরকে এখানে মূলত ঘতে অ্যাসিড বৃষ্টি রিলেটেড কোশ্চেন আমাদেরকে করা হয়েছে। আচ্ছা, সো এখন আসো কিছু বিক্রিয়া আমরা একটু দেখি, আমরা বিক্রিয়াগুলো একটু দেখে বোঝার চেষ্টা করি। প্রথমত শিল্প কারখানার চিমনি থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণ হচ্ছে
এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে কি অ্যাসিড উৎপন্ন করেছে? কার্বনিক অ্যাসিড উৎপন্ন করেছে। নর্মাল বৃষ্টির পানিতেও কিন্তু কার্বনিক অ্যাসিড থাকে, বাট যেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি সেই অঞ্চলে বৃষ্টির পানিতে কার্বনিক অ্যাসিডের ঘনত্ব বেশি হয়ে যাবে, ঘনমাত্রা বেশি হয়ে যাবে। তো মোলারিটি বা ঘনমাত্রা যদি বেশি হয়ে যায় তার মানে কি ওটা আরো শক্তিশালী হয়ে যাবে। নর্মাল আমরা জানি যে কার্বনিক অ্যাসিড খুবই একটা দুর্বল অ্যাসিড, কিন্তু ঘনমাত্রা বেড়ে গেলে তখন সেই দুর্বল জিনিসটা কি হতে পারে? কোনো একটা বড় একটা ক্ষতির কারণ হতে পারে। আচ্ছা, গেল এটা। এবারে আসো আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করবে, উৎপন্ন করতেছে কি? নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। সো নাইট্রোজেন ডাইঅক্সাইড কিন্তু বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করতেছে। সো এটাও একটা বিক্রিয়া। আচ্ছা, এবারে আমাদের আরও রয়েছে কি? সালফিউরিক অ্যাসিড, তাই না? সালফিউরিক অ্যাসিডও ওই যে দেখোই যেটা বলতেছে। সো আমরা কিন্তু দুইটা বিক্রিয়া কমপ্লিট করলাম। নাম্বার 1, কার্বন ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করতেছে। নাম্বার 2, নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে দুইটা অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। তাহলে আমরা মোট কয়টা অ্যাসিড পেলাম? 3টা অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, এবারে দেখো সালফার ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড H2SO3 সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করতেছে। আচ্ছা, গেল একটা। আর একটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করতেছে সালফিউরিক অ্যাসিড। তো এই যে সালফার ডাইঅক্সাইড বলো বা সালফার ট্রাইঅক্সাইড বলো, উভয় কিন্তু সালফারেরই অক্সাইড এবং দুইটাই কিন্তু বিষাক্ত। কেননা দুইটাই কিন্তু শক্তিশালী অ্যাসিড তৈরি করতেছে, যেটা কিনা অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্য দায়ী। ওকে, এবারে আসো আমরা এখন এই বৃষ্টির বা অ্যাসিড বৃষ্টির সাথে আমাদের উদ্দীপকের কথাগুলোর মিল করার চেষ্টা করি। এখানে বলতেছে যে গাছের পাতা ফ্যাকাশে। এখন গাছের পাতা ফ্যাকাশে কেন? বুঝতেই পেরেছো যে অ্যাসিড বৃষ্টি যদি কোনো একটা গাছের পাতার উপরে পড়ে সেই গাছটা সবুজ থাকবে না, সেটা লালচে লালচে একটা ভাব ধারণ করবে, বা পাতাটা পুড়ে গেছে সেরকম একটা ভাব ধারণ করবে। নাম্বার 1 গেল এটা। নাম্বার 2, উদ্ভিদের বৃদ্ধির হার কম বলেছিল এখানে আমাদেরকে উদ্দীপকে। সো উদ্ভিদের বৃদ্ধির হার কেন কমে যাচ্ছে? কারণ মাটি কি হয়ে যাচ্ছে? অম্লীয় মাটি, অম্লীয়। কারণ অ্যাসিড বৃষ্টি হওয়ার ফলে তো নর্মাল যে স্বাভাবিক পিএইচ সেই পিএইচটা থাকবে না, মাটি কি হয়ে যাচ্ছে? অম্লীয় মাটি হয়ে যাচ্ছে। এই অম্লীয় মাটি হওয়াতে মাটির উর্বরতা যেরকম ভাবে নষ্ট হচ্ছে, মাটিতে বিদ্যমান উপকারী কীটপতঙ্গগুলো মরে যাচ্ছে। সো ফলে একটা উদ্ভিদ যে সেখান থেকে লাভবান হবে বা একটা উদ্ভিদ যে সেখান থেকে বৃদ্ধি প্রাপ্ত হবে সেই সুযোগটা থাকছে না। এখন আমাদের করণীয় কি? মাটিতে ক্যালসিয়াম অক্সাইড বা চুন প্রয়োগ করে মাটির পিএইচ লেভেলটা একটা নিউট্রাল পর্যায়ে নিয়ে আসা। ফলে কি হবে? নিউট্রাল মাটিতে আমাদের ফলন ভালো হবে বা ফসলটা ভালো হবে। সো ওভারঅল এখানে আসলে মূল ভূমিকা পালন করতেছে এই দুইটা জিনিস। নাম্বার 1, কলকারখানার চিমনি থেকে ক্ষতিকর গ্যাস, যে গ্যাসগুলো বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করতেছে। অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হওয়ার ফলে মাটির পিএইচ কমে যাচ্ছে। মাটির পিএইচ কমে যাওয়াতে মাটির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে, উপকারী কীটপতঙ্গগুলো সেগুলো মারা যাচ্ছে, ফলে আর উদ্ভিদের ফলন ভালো হচ্ছে না। নাম্বার 1। আর নাম্বার 2, অ্যাসিড বৃষ্টি কি হয়? গাছের পাতাতে যখন পড়ে তখন সেই পাতা পুড়ে যায়, গাছের পাতার যে সবুজ যে বর্ণ আছে সেই সবুজ বর্ণ নষ্ট হয়ে লালচে ফ্যাকাশে ভাব ধারণ করে। সো আমাদেরকে মূলত এই কথাগুলো এখানে মানে বিক্রিয়া সহ ব্যাখ্যা করে দিলে আমাদের ঘয়ের অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। ওকে, তো তাইলে ক, খ, গ, ঘ 4টা প্রশ্নের অ্যান্সার আশা করতেছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই প্রশ্নগুলো কিন্তু খুব বিক্রিয়া সহকারে ব্যাখ্যা দিয়ে টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হবে, তাহলে আশা করতেছি এই চ্যাপ্টারের অ্যান্সারগুলো তোমরা বুঝতে পারবা। তো এই সৃজনশীলের মূল ফোকাসে দুইটা বিষয় ছিল, ঘতে ছিল অ্যাসিড বৃষ্টি আর গতে ছিল পানির ক্ষরতা। তো যার কারণে কিন্তু আমরা এই আমাদের শর্ট সৃজনশীল প্রশ্নের লিস্টে এটাকে রেখেছি। সো আশা করতেছি অ্যাসিড বৃষ্টি এবং ক্ষরতা রিলেটেড যদি অন্য কোনো প্রশ্ন তোমাদের আসে, তোমরা এখান থেকে যে ব্যাখ্যাটা বা এখান থেকে যে বেসিকটুকু শিখতে পারলা মানে এটুকু কাজে লাগিয়ে তোমরা এটার অ্যান্সার খুব সহজেই দিতে পারবা, এটুকু আমি আশা করতেছি। সো আজ এ পর্যন্তই। নতুন কোনো সৃজনশীল প্রশ্নে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।